অরিজিনাল বইটা যে বই থেকে মুভিটা তৈরি করা হয়েছিল, যে উপন্যাস থেকে, ওটার নাম হচ্ছে লাভ স্টোরি। রাইটার হচ্ছেন এরিক সেগাল। পড়ে দেখতে পারেন, অসাধারণ একটা রোমান্টিক উপন্যাস, পড়ে দেখতে পারেন। আবার এই মুভির একটা লাইনকে টাইটানিক মুভিতে ব্যবহার করা হয়েছিল, আমি আপনাদের একটু হেল্প করতে পারি। ইফ ইউ লাভ মি নেভার সে সরি, নেভার সে থ্যাংক ইউ। শুনেছেন কথাটা? এটা অরিজিনাল লাভ স্টোরি মুভির লাইন, টাইটানিকের লাইন না। আবার এই সুরটাকে ধার করে একটা বাংলা গান করা হয়েছিল। কেউ জানেন কোন গানটা? জানেন কেউ? গানটা শুনুন না, নাকি সারাদিন পড়াশোনা? কেন ভাই, এত পড়াশোনা করে কি হবে? পড়াশোনা করে কে কবে বড় হয়েছে বলুন তো? পড়াশোনা একটা ফালতু জিনিস। সেই ফেলে আসা দিন, নচিকেতার গান। এই সুরটাকে ইয়ে করে করা হয়েছে, এটাকে ধার করে করা হয়েছে। যাই হোক, আমরা একটু শুনে নিই, আপনারা কে কি ভাবলেন, কে কে ভেবেছেন। খুব ভালো হয় যদি স্বপ্রণোদিত হয়ে বলেন যে ভাই আমি বলতে চাই, আমি শুনতে চাই। এই ফেরদৌস বলো, ফেরদৌস কোনো কথা বলতেছো না, ফেরদৌস বলো তুমি কি ভাবছো বলো। হাসতেছো কেন? বলার মতো কিছু ভাবতে পারে নাই, বলে কেন? আমি ভেবেছিলাম যে আমার একটু পরে যেন লেখা থাকে, তোমাকে ভুলবো না। কে লিখবে? আর তাদেরকে আমি রেখে যাবো। নাইস, তোমাকে ভুলবো না। হ্যাঁ, তোমাকে আসলে ভুলবে না, দোয়া করি। আর কিছু? হাত তোলেন, আমরা ওখানে একটা হাত দেখতে পাচ্ছি, একটু ওখানে যদি মাইক্রোফোনটা নিয়ে যায়। হোয়াইট টি শার্ট পরা, খুব হাসছেন ভাইয়া আপনি, চশমা পরা, বলেন। ভাবতে পারেন নাই তুমি? হাত তুলে দেখেন, ওনারা মাইক্রোফোন নিয়ে চলে যাচ্ছেন। এটা একটা সুযোগ ছিল আপনাদের জন্য। এই জিনিসগুলো আমাদের ভাবা হয় না, এবং ব্যাপারটাকে যতই ছেলে মানুষই মনে করেন না কেন, আমাদের লাইফটা কিন্তু কম বেশি এগুলোরই সমস্যা। আপনার ব্যাংক ব্যালেন্স কত, আপনি কত চাকরি করলেন, কত কি করলেন, এগুলো কোনো কাউন্ট করে না তেমন একটা। হ্যাঁ বলেন, পেছনে কেউ বলতে চাচ্ছেন মনে হয়। আচ্ছা, আমি বলতে চাই, আমার মিউজিকটা শুনে মনে হচ্ছে যে পৃথিবী অনেক সুন্দর, নিজের মতো করে উপভোগ করো। নিজের মতো করে উপভোগ করো, পৃথিবী অনেক সুন্দর, সত্যি সুন্দর, অনেক সুন্দর, এবং উপভোগ করতে হবে। এবং উপভোগ করার জন্য এটা এমন দরকার না। আমি অনেক আড্ডায় এটা দেখিয়েছি, তো অনেকে বলে যে ভাইয়া আমার একটু ইচ্ছে হয়েছিল আমি যদি ওখানে যেতে পারতাম ঘুরতে। আপনি যদি হয়তো এমন হতে পারে কি আল্লাহ আপনাকে অতটুকু সামর্থ্য দিলেন না যে আপনি সুইজারল্যান্ড ঘুরে আসতে পারবেন। তা আমি সুইজারল্যান্ড ঘুরে আসতে পারলাম না, সমস্যা নেই, কিন্তু আমার বাড়ির পেছনে শীতকালে যে দুর্বাতাসে শিশিরটা জমে থাকে, যেটা আমার কখনোই দেখা হয় নাই, ওটা দেখে আমি একটু হাসতে পারি। আমি এটাই খুশি এবং সুক্রিয়া। ওটা দেখার মতো ওই সৌভাগ্য আমার নাও থাকতে পারতো, সুক্রিয়া, কোনো সমস্যা নাই। বল। আমি চোখ বন্ধ করে এই মিউজিকটা শুনছিলাম। আমার ইচ্ছা যে আমার স্টাফে লেখা থাকুক, এখানে যে মানুষটা শুয়ে আছে সে সবার সাথে ভালো ব্যবহার করবে, সে সমস্ত ভালো ব্যবহার করেছিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, নাইস, খুবই সুন্দর ইচ্ছা। কোনোরকম অহংকার আমার ভিতরে থাকে, সরি, কোনোরকম অহংকার আমার ভিতরে থাকে। আমি আপনি সকল অহংকার থেকে দূরে থাকতে চান, খুবই ভালো ইচ্ছা, সুন্দর ইচ্ছা। আমরা এখান থেকে একটু নেবো, এই সাইড থেকে একটু আনসার নিতে যাচ্ছি। আচ্ছা, উপরে কেউ আছেন কি? কর্ডলেস মাইক্রোফোন নিয়ে উপরে কেউ আছেন? নাই না? আপনারা কি খুব চেঁচিয়ে কথা বলতে পারবেন? তাহলে আমি শুনতে পাবো। চেঁচিয়ে কথা বলা যাবে? সরি, আপনি আরেকবার বলেন। আমরা সরি, আমি বেঁচে নাই, তোমরাও বেঁচে থাকবে না। ওরে বাপরে বাপ, পৃথিবীতে সবচাইতে ছোট, পৃথিবীতে সবচাইতে ছোট যে মানে হরর স্টোরি, ওটা জানেন কেউ? পৃথিবীতে সবচেয়ে ছোট ভয়ের গল্পটা ছিল এরকম। পৃথিবীর শেষ ব্যক্তিটা তার ঘরে কোন এক রাতে শুয়েছিল, সে ছিল পৃথিবীর শেষ ব্যক্তি। হঠাৎ সে তার দরজায় একটা টোকা শুনতে পেল। কে আসছে বলেন? ভূত, আত্মায় ব্যস্ত। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট হরর স্টোরি। আসলে খাতা গেছে, সবচেয়ে ছোট হরর স্টোরি। আচ্ছা যাই হোক, আমরা একটা স্টোরি শুনলাম, হরর স্টোরি। ভাই আপনি এমন কেন, বেশি খারাপ। আর কেউ? হ্যাঁ বলেন বলেন বলেন।
একটু ওনাকে মাইক্রোফোনটা দিয়ে হেল্প করেন। জীবনে আমি হবো লাখো মানুষের বড় স্বাস্থ্য, মরণের পরেও যে হবো তাদের হৃদয়ে। আপনি কই এখানে? হ্যাঁ বলেন বলেন, আবার বলুন। জীবনে জীবনে আমি হবো লাখো মানুষের বড় স্বাস্থ্য, মরণের পরেও আমি বেঁচে থাকবো হাজার বছর ধরে তাদের হৃদয়ে। আপনি কোন ভাষায় কথা বলছেন? আরেকবার বলুন প্লিজ, আস্তে আস্তে বলুন, আমি শুনবো। বলুন, জীবনটা এমন হোক যাতে মরণের পর, এখন আমার কথা শোনাই যাচ্ছে না, মাইক্রোফোনে সমস্যা? সমস্যা নাই? আচ্ছা বলুন, আরেকবার বলেন ভাই, শুনি একটু। বা কেউ শুনে থাকলে আপনি শোনাইবেন, তাহলে হবে। বলেন বলেন। আপনি হবেন লাখো মানুষের সমস্যা স্থল, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। গুড। আর কিছু? আপনি হাজার বছর ধরে কারো হৃদয়ে না, অনেকের হৃদয়ে বেঁচে থাকতে যাচ্ছেন। গুড, ভেরি গুড। তারপর হ্যাঁ, ভাইয়া আমি আচ্ছা আমি একটু ওনারটা শুনি, এরপর আমি হ্যাঁ বলি। জীবনটা অনেক সুন্দর। আসলে আমাদের আশেপাশে যে জিনিসগুলো আছে এগুলো আমরা কখনো লক্ষ্য করে দেখি না। আমার আশেপাশে যে ব্যক্তিগুলো আছে, রাস্তার যে পথচারী আছে, এদের মধ্যেও যে জীবনের সুখটা খুঁজে পাওয়া যায়। আমার ছবিগুলো দেখে মনে হচ্ছিল যে আমি তো আমার এটা ছাড়া আমার সবসময় মনে হয় যে আমি দেশকে অনেক ভালোবাসি, কিন্তু দেশ কোনো ব্যক্তি বা বস্তু না, দেশকে কিভাবে উপকার করতে পারি। আমার দেশের যে মানুষগুলো আছে এদিকে যদি আমি তাকিয়ে তার দুঃখটা একটু বোঝার চেষ্টা আপনি দেশের সবচেয়ে ভালো উপকার করতে পারেন এইভাবে, যদি আপনি আপনার কাজগুলো ঠিক মতো করেন, দেশের কাজ এমনি হয়ে যাবে। তবে আমার মনে হয় যে আমি যদি কোনো মানুষের দিকে তাকিয়ে একটা হাসি দিতে পারি, বা আমার যখন মন খারাপ হয় তখন আমি কারো হাসি মানুষকে এই জিনিসটা ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ। বসেন। আপনি যে কথাটা বললো, একটা কাজ করবেন, এই কাজটার ইম্প্যাক্ট খেয়াল করবেন, সত্যি খেয়াল করবেন। আপনার একটা ভালো লাগা কাজ করবে। যে মানুষটার দিকে তাকিয়ে কেউ হাসে না, তাকে একটু তার দিকে তাকিয়ে একটু হেসে বলবেন তোমাকে অনেক সুন্দর লাগতেছে, প্লিজ ডু ইট, এবং ইট হ্যাজ এ গ্রেট ইম্প্যাক্ট। গ্রেট ইম্প্যাক্ট। আচ্ছা বলেন আপনি তো। আমি চাই আমার মৃত্যুর পর লেখা থাকবে আমি আমার স্বপ্ন থেকেও বড়। আপনি আপনার স্বপ্নের চাইতেও বড়? জি। নাইস, নিশ্চয়ই বড় হবে ইনশাল্লাহ। তো আমরা আবার ফিরে আসছি প্রেজেন্টেশনে, আমরা রিপ্লাই লিখছিলাম। আপনি বলতে চাচ্ছেন? হ্যাঁ বলেন, লাস্ট ওনার কাছ থেকে নিচ্ছি। এখানে 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 সামনে 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 উনি বলতে চাচ্ছেন। হ্যাঁ বলেন। এখানে যিনি ঘুমিয়ে আছেন তিনি মৃত্যুর আগে বাঁচার চেষ্টা করতেন। বাঁচার চেষ্টা করেছিলেন? ভেরি গুড, ভেরি গুড। চেষ্টা করে যান, ইনশাল্লাহ বাঁচতেও পারবেন। আমরা আবার প্রেজেন্টেশনে ফিরে আসি। তো যাই হোক, আমার কাছে মনে হয়েছে সবচেয়ে সাফল্য হচ্ছে দুটো। এক, যে মানুষটা ভালো মানুষ হয়ে বাঁচতে পারে। দুই, যে মানুষটা তার জীবনটাকে উপভোগ করে বাঁচতে পারে, আর কিছু লাগে না, এইটুকু শুধু। যাই হোক, পরের স্লাইডটা। জীবনের আরো কিছু গল্প। এই গল্পটা বলার আগে আরেকটা গল্প বলি। 2011 সালের নভেম্বরের 1 তারিখ, 2011 সালের নভেম্বরের 1 তারিখ আমরা সবাই ওয়েট করছিলাম বিসিএস পরীক্ষার রেজাল্টের জন্য। সরকারি কাজে একটু দেরি হয়, তো আজকে রেজাল্ট হচ্ছে, কালকে হচ্ছে, পরশু হচ্ছে, এইভাবে করে করে অনেকদিন রেজাল্ট হচ্ছিল না। তো আমরা সবাই ওয়েট করছি রেজাল্টটা হয়ে গেলেই বাঁচি। 2001 সালের নভেম্বরের 1 তারিখ আমরা খুব গুজব শুনছিলাম যে রেজাল্ট হয়ে যাবে, হলো না। ওই দিন সন্ধ্যাবেলা আমার দুইজন ফ্রেন্ড এবং একজন পরিচিত লোক আমাকে ফোন করে জানালেন সুশান্ত ভাই কালকে রেজাল্ট হবে। এবং যারা ফোন করে জানিয়েছিলেন তারা খুব রেসপন্সিবল পারসন, ফাউ কথা বলার লোক না। তা আমি ধরেছিলাম যে কালকে রেজাল্ট হচ্ছে। 2011 সালের নভেম্বরের 1 তারিখ রাত 11:30। সেদিন আমি আমার ফেসবুকের অ্যাকাউন্টটা ডিএক্টিভেট করে বের হয়ে পড়ি। আমি প্রচন্ড ফেসবুক ইউজ করি, ফেসবুক ফ্রিক বলতে পারি। তো রাত 11:30টার দিকে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটা ডিএক্টিভেট করে বের হয়ে পড়ি। ডিএক্টিভেট করে বের হয়ে পড়ার একটা কারণ ছিল এরকম, যেহেতু আমি শুনেছিলাম পরের দিন রেজাল্ট হবে, তখন আমার টেনশন আরো বেড়ে যায়।
এবং আমি আমার গল্প আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আমি ওই সময় ছিলাম পুরোপুরি একজন নোবডি, যাকে কেউই পাত্তা দিত না, ওরকম একটা মানুষ, একদম রাস্তার মানুষ বলতে পারে ওরকম। তো খুব কষ্ট দিত, এই অনুভূতিটা অনেক কষ্টদায়ক। এবং আপনি যখন কোনো একটা টেনশনে থাকবেন, কষ্টের মধ্যে থাকবেন, তখন আপনি দেখবেন আপনার কাছে ভালো কথাও ভালো লাগবে না। তো আমার কাছে ওই সময় ভালো কথাও ভালো লাগতো না, এবং আমি চাইতাম কেউ আমাকে ভালো না বলুক, সবাই আমাকে ঠিকঠাক দিক, এটাই আমি চাইতাম, কষ্ট পেতে চাইতাম। মানে আমার কাছে মনে হতো কেউ যদি আমাকে ভালো বলে, ওই যে আমাকে তাচ্ছিল্য করছে, আমার ভালো শোনার কোনো অধিকার নাই। আমার জন্য আমার মা বাবা কান্না করেছে, আমার ছোট ভাই অপমানিত হয়েছে, আমাকে আমার বন্ধু বান্ধব কেউ কেয়ার করে না, আমাকে কেন লোকজন ভালো বলবে? সে কারণে আমি চাচ্ছিলাম পরের দিন যেন আমাকে কেউ বার্থডে উইশ না করে, সেই দিনটা কেউ মনে না রাখুক, এটাই আমি চাচ্ছিলাম। আমি আমার অ্যাকাউন্টটা ডিএক্টিভেট করে বের হয়ে পড়ি রাত 11:30টার দিকে। পরের দিন দুপুরবেলা 2টার দিকে, পৌনে 2টার দিকে, ওই গতদিন ফোন দিচ্ছিল এরকম একজন ফ্রেন্ড, ও পুলিশে আছে, 28 BCS, ও ফোন করে বলছে দোস্ত রেজাল্ট কিন্তু হয়ে যাবে আজকে বিকালে, রেজাল্ট হবে শিওর। এর আগে পর্যন্ত আমরা সবাই টেনশনে ছিলাম, রেজাল্ট হয় না কেন, রেজাল্ট হয় না কেন। যখন শুনছি রেজাল্ট হয়ে যাবে, তখন আমার মাথায় আসছে রেজাল্ট হচ্ছে কেন, আর 2 দিন পরে হতো, আরো ভয় বেড়ে গেছে, বুঝছেন? তো সেদিন স্বাভাবিকভাবে আমাকে উইশ করে নেয়। আমার জন্মদিন ছিল, খুবই একটা গ্লুমি জন্মদিন ছিল, বিষাদ মাখা জন্মদিন ছিল, বিষণ্ণ জন্মদিন ছিল। যারা জানতো তারা উইশ করছে ফোন টোন করে, কাছের লোক একজন। তো যখন শুনলাম রেজাল্ট হবে, তখন টেনশন বাড়তে থাকলো স্বাভাবিকভাবে। তো টেনশন কমানোর জন্য আমি মুভি দেখতাম। তো মুভি দেখা শুরু করলাম, 400 গজ একটা মুভি আছে আমার অনেক পছন্দের মুভি, ওটা দেখা শুরু করলাম টেনশন কমানোর জন্য। দেখি কমে না, পরে গডফাদার 2 দেখা শুরু করলাম, গডফাদার দিয়ে টেনশন কমাচ্ছি, চিন্তা করে দেখেন কত দেখছিলাম। দেখতেছি বিকাল 4টায় একটা ফোন আসলো, সুশান্ত ভাই রেজাল্ট হচ্ছে দেখছেন? ভাই দেখি নাই। বলে আপনি তো ফার্স্ট হয়েছেন। তখন আমি বললাম ভাই ফার্স্ট কিভাবে হয়, আপনি বলেন আমার রোল নাম্বার আছে কিনা। নতুন মিয়া 30, 26, 53 না? বললাম হ্যাঁ। বলে আপনার মিয়া প্রথমে আছে BCS কাস্টমার এক্সপ্রেস, দেখেন আপনি, আমি এখন ব্যস্ত, পরে ফোন দিব আপনাকে, রেখে দিচ্ছি ফোন। আমি তখন বুঝতেছিলাম না যে আসলে ফার্স্ট হওয়ার ব্যাপারটা আসলে হয় কিনা, মানে ফার্স্ট হওয়া এটা কিন্তু হয় কিনা। ঢুকলাম ইন্টারনেটে, ওই দিন খুব মানে পিএসসি যে ওয়েবসাইটটা, বিপিএসসির ওয়েবসাইটটা লোড আমি সময় লাগতেছিল আর কি, সবাই ঢোকার চেষ্টা করতেছে। অবশেষে ঢুকলাম, পিডিএফটা নামানোর পর ওপেন করে দেখি কি যে ফন্টে রেজাল্ট দিচ্ছে ওই ফন্ট আমার কম্পিউটারে নাই। পরে আমি জানছি ফন্টটার নাম কি, পরে গুগলে সার্চ করে ফন্টটা ইনস্টল করছি। ইনস্টল করে দেখি সত্যি বিসিএস শুল্ক আবগারির প্রথম নাম্বারটা আমার। আমি বুঝতেছি না আসলে, মানে প্রথম রোল নাম্বার আমার থাকার মানে কি, আমি চাকরি পাইছি নাকি নন ক্যাডারে, নাকি আসলে পাইনি, এটার মানেটা কি? এটা মানে এগুলো হচ্ছে ওই সময় আমার কিছু সাইকোলজিক্যাল ব্যাপার কাজ করছিল, এগুলোই বলতেছি, যা কাজ করছে তাই বলতেছি। এটা মানেটা কি আসলে? পরে আমি আবার ভাবছি হ্যালুসিনেশন করতে পারে, ওয়াশরুমে গেলাম, আবার আসছি, দেখি কেন জানি ওই রোল নাম্বারটা সরে যায় না, ওখানে আসছে। পরে আমি মানে বুঝতেছি না, তার মানে আমি ফার্স্ট হয়ে গেছি, তার মানে আমি চাকরি পেয়ে গেছি, তার মানে একটু আগে আমি ভাবতেছিলাম চাকরি পাবো কিনা, তার মানে চাকরি পেয়ে যাচ্ছি, অনেক কিছু মাথায় আসতেছে। তখন প্রথম যে অনুভূতি ছিল, সে অনুভূতি ছিল এমন, আমি আল্লাহকে ডাকতেছি, আল্লাহ যাতে কোনো সংশোধনী না দেয় রেজাল্টের, সংশোধনী দেওয়া মানে আমি নাই। আমি রিফ্রেশ করে দিলাম, কোনো সংশোধনী আসে না, আবার নামালাম, দেখি কোনো সংশোধনী নাই। আমার আম্মা ঘুমাচ্ছিল, দুপুরবেলা কেউ ছিল না বাসায়, আমার আম্মা ঘুমাচ্ছিল, ছোট ভাই টিফিনিতে গেছে, বাবা গেছে কোর্টে, লয়ার বাবা। মাকে ডেকে বললাম মা আমি চাকরি পেয়েছি। মা লাফাই উঠছে, কি বলে চাকরি পেয়েছি? তোদের রেজাল্ট দিছে? বলে হ্যাঁ মা রেজাল্ট দিছে। বলি তোর নাম্বার আছে? বলে মা আমি ফার্স্ট হয়েছি। মা কান্না করে দিচ্ছে জাস্ট খুশিতে। তখন আমার কাছে মনে হয়েছে দেখেন ভাই, লাইফে খুশি হওয়ার জন্য বেশি কিছু লাগে না, শুধু একটা সেকেন্ড যথেষ্ট। একটা সেকেন্ড আপনার আগের সকল কষ্টকে ভুলাই দিতে পারে, একটা সেকেন্ড আপনাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ করে দিতে পারে।
আমার কাছে মনে হচ্ছিল পৃথিবীতে ওই মুহূর্তে আমার যে সুখী ব্যক্তি একজনও নাই। বাবাকে ফোন দিয়েছি, বাবা কোর্টে খুশিতে চিৎকার করতেছে। আমার ছোট ভাইকে ফোন দিয়ে বলছি মিষ্টি নিয়ে আসার জন্য, সে টিউশন স্কুলে চলে আসছে বাসায়। আমার কাছে মনে হচ্ছিল, মানে বিশ্বাস করতে পারছিলাম না যে আমি কি ছিলাম আসলে। তার মানে আমি ফার্স্ট হয়ে গেছি, তার মানে আমি চাকরি পেয়ে গেছি, আমি চাকরি করবো, আমার জন্য আমার বাবা মাকে কাঁদতে হবে না, আমার ছোট ভাই বুক ফুলায় বলতে হবে সবাইকে। এর চেয়ে খুশির আর কি হতে পারে? যে দিনটাকে আমি চাচ্ছিলাম কেউই মনে না রাখুক, সেই দিনটা ছিল আমার লাইফের সেরা দিন। এর আগে আমার লাইফে অনেক জন্মদিন আসছে, প্রত্যেকটা জন্মদিনে কেউ না কেউ উপহার দিচ্ছে আমাকে, কোনো কাছের মানুষ, কোনো শুভাকাঙ্ক্ষী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। লাইফে এই প্রথম একটি উপহার পাইছে, যে উপহারটা সরাসরি আল্লাহ দিচ্ছে। আল্লাহ দেওয়ার উপহার কখনো ছোট হয় না, অনেক বড় হয়। আপনাদের বলি, দায়িত্ব নিয়ে বলি, আপনার লাইফেও এরকম একটা অদ্ভুত সুন্দর দিন আসবে। ওই দিনটার জন্য বিশ্বাস নিয়ে ওয়েট করতে হবে এবং প্রচন্ড পরিশ্রম করতে হবে। পরিশ্রম করতে হবে, মুখ বন্ধ রাখতে হবে, মাথাটা উঁচু রাখতে হবে, উঁচু করা যাবে না। মানুষ অনেক কিছু বলবে, শুনবেন, রিপ্লাই করবেন না, ওয়েট করবেন। নিশ্চয়ই আপনাকে আল্লাহ সম্মানিত করবেন। আমি বিশ্বাস করি আল্লাহ কখনোই কাউকে পৃথিবীতে চিরকাল অসম্মানিত করে রাখেন না। একদিন আপনারও দিন আসবে, অবশ্যই আসবে। পরেরটা আমাকে জিজ্ঞেস করে, ভাই আপনার দৃষ্টিতে মানুষের সেরা দিকটা গুণ কি, যে দিকটা গুণ থাকলে মানুষ অন্যদের থেকে আলাদা হতে পারে? এটা আমি আমার বিশ্লেষণ বলি, ভিন্ন মতামত থাকতে পারে। আমার মতে মানুষের সেরা দিকটা গুণ হচ্ছে 1 বিনয়, 2 পরিশ্রম, প্রচন্ড পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে, প্রচন্ড পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে। এবং পরিশ্রম করলে কেউ মরে না। যদি পরিশ্রম করলে মানুষ মরতো তাহলে আমরা দেখতাম পৃথিবীর সব সফল মানুষগুলো মৃত। পরিশ্রম ছাড়া কোনো সাফল্য আসে না, সম্ভব না। 3 নম্বর হচ্ছে ধৈর্য, প্রচন্ড রকমের ধৈর্য লাগবে, একাগ্রতা, নিজেকে ধরে রাখা। আমি একটু সাবদের কাছ থেকে শুনি আসলে সাবদের মতে একটা মানুষের সবচেয়ে ভালো 2-3টা গুণ কি হতে পারে। দেখি প্রফেসরকে মাইক্রোফোনটা কি দাও, স্যার কি বলে একটু শুনি, এরপরে সব স্যারকে দিও, আমরা শুনি। আমাদের দরকার, আমরা শুনতে যাচ্ছি। এটা আমি আমার মতামত বললাম। আমি আপনার সাথে পুরোপুরি একমত যে এই তিনটে মানে ফার্স্ট পয়েন্ট, এই দিকে আমরা ফার্স্ট। আমি আমার স্টুডেন্টদের বলি, যেমন এর আগে স্যার বলেছেন যে আমাদের বিশেষ হওয়া উচিত লং টার্ম, শর্ট টার্ম বেনিফিট এবং লং টার্ম বেনিফিট আমরা বেশি থাকবে। আর লাইফে অলওয়েজ বি পজিটিভ, নেগেটিভ কোনো ওয়ার্ডই থাকবে না কারণ। তো আমার যে সুপারভাইজার ডক্টর শাহিদুর রশিদ, আমার ডিপার্টমেন্টের প্রফেসর, আমি যখন তার সাথে কাজ করি সেকেন্ড ইয়ারে, তখন তার 2টা কথা আমাকে বলেছিল যে তুমি খুব দ্রুত বা সামনে যে বেনিফিটগুলো এটা যদি ত্যাগ করতে পারো তাহলে লাস্টে বড় একটা বেনিফিট পাবে। 1 আর দ্বিতীয়ত হলো লাইফে কখনো কোনো কিছুকে না মানে নেগেটিভলি দেখবা। এবং এই দিকটা আমি আমার লাইফে চেষ্টা করেছি ধরে রাখতে বা এটা পালন করতে, মানতে। তো সেই হিসাবে আমি ভালো খাবার দেবো। থ্যাংক ইউ স্যার। আপনি একটু যদি বলবেন প্লিজ, বলেন স্যার। স্যার বলেন, আমরা শুনতে যাচ্ছি আমাদের, কারণ আপনাদের স্টুডেন্টরা বসে আছে এখানে, আপনাদের কাছ থেকে শুনলে ভালো লাগে। যদি বলছিলাম যে আমরা তিনজনই এক, আপনারা 3জনই একমত বিষয়গুলোর সাথে। আমি আপনার সাথে একটা অ্যাড করতে, যেটা হলো আমি একটু ছোট্ট গল্প বলি স্যার আপনার যখন বিসিএস আপনার রেজাল্টটা দেখলেন, যেরকম মনে হচ্ছে আমি কি হেলথ শুনেছিলাম কিনা, আমার ক্ষেত্রেও সেম হয়েছে। আমি নটরডেমে পড়াশোনা করেছি, মোটামুটি ভালোই ছাত্র ছিলাম। তো সামহাও স্বপ্ন ছিল ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো, ঢাকা ভার্সিটি, এটা বাইরে পড়বো। জাহাঙ্গীরনগরের চিন্তা নেই, জাহাঙ্গীরনগরের পরীক্ষার পর আমার ব্যাংক করা যাবে। তো ঢাকা ভার্সিটিতে মানে যেইভাবে মানে বাংলাদেশ হয়নি, জাহাঙ্গীরনগরে জিওগ্রাফি ডিপার্টমেন্টে পরীক্ষা দিলাম, আর কোথাও অ্যাপ্লাই করিনি। যে এত কনফিডেন্স ছিল যে ঢাকা ভার্সিটিতে হবেই। তো জিওগ্রাফি ডিপার্টমেন্টে রেজাল্ট যথারীতি এখন আমার ওই সবার, তখন আমি জানতাম না আমি ফার্স্ট পেয়েছি ভর্তি করি। আপনার পথে ঘটনা হয়েছিল, আমি ভাইবা বোর্ডে ঢোকার আগেও জানতাম না আমি ফার্স্ট। ভাইবা বোর্ডে যেয়ে আমি শুনলাম যে আমি ফার্স্ট পেয়েছি।
সো যেটা বলবো যে ধৈর্য, বিনয়, পরিশ্রম তিনটা যদি থাকে আমাদের মধ্যে আমরা সফল হব। তো থ্যাংক ইউ স্যার। তো থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, পরের স্লাইডটা। আমি মানুষের অনেকগুলো দিক নিয়ে খুব ঘৃণা করি। কেউ যদি আমাকে ন্যারো ডাউন করে একটা দিক বলতে বলে যে দিকটাকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি, সেটা হচ্ছে হিপোক্রিসি। হিপোক্রিসি মানে কি? ভণ্ডামি, ডাবল ফেস পারসন। খুব ঘৃণা করি। একটা ছবি দিচ্ছি, হিপোক্রিটের ছবি। তো এটা থেকে দূরে চলে আসা ভালো। আমার কাছে মনে হয়েছে একটা হিপোক্রিটের সঙ্গে চলার চাইতে একজন শয়তানের সঙ্গে চলা সোজা। এটা আমার কাছে মনে হয়েছে। যাই হোক, পরেরটা ইন্টেলেকচুয়াল হিউমিলিটি, বুদ্ধিবৃত্তিক বিনয়। এটা নিয়ে পিএইচডি হচ্ছে, গবেষণা হয় বিদেশে এই বিষয়টা নিয়ে। এই বিষয়টা হচ্ছে এরকম, বুদ্ধিবৃত্তিক বিনয়টা হচ্ছে কেমন? যারা খুব ভালো স্টুডেন্ট তাদের মধ্যে বিনয়টা সাধারণত থাকে না। অবশ্য আমার স্যারদের কথাগুলো শুনে আমার উপর মনে হয় না, অনেক বিনয়ী মানুষ ওনারা, তো অনেক সময় থাকে না। এবং যদি আপনার বিনয় না থাকে, আপনি অনেক মেধাবী হন আর যাই হন না কেন, আপনি বেশি দূর যেতে পারবেন না। গুগল কোম্পানি যখন চাকরি দেয়, আপনারা জানেন কি না, গুগল কোম্পানি সাধারণত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা টপ গ্র্যাজুয়েট, যারা টপার, তাদেরকে রিক্রুট করে না। গুগল কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসারকে জিজ্ঞেস করা হয়েছিল, তোমরা কেন ওদেরকে চাকরি দাও না? উনি বলছিলেন, যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের টপার তারা সাধারণত বিশ্ববিদ্যালয় লাইফে ভুল করতে অভ্যস্ত না, এবং তারা যেহেতু ভুল করতে অভ্যস্ত না, তাদেরকে চাকরি দিলে তখন একটা ঝামেলা হয়। কি ঝামেলা? যখন টিমওয়ার্ক করার সময় যদি কোনো ভুল হয়, কোনো সমস্যা হয়, তখন তারা ওই দায়িত্বটা বা ওই দোষটা নিজের ঘাড়ে নেয় না, তারা অন্যের ঘাড়ে চাপিয়ে দেয়, এবং এটা আমাদের সমস্যা হয়। ওই কারণে আমরা ওদেরকে চাকরি দিই না। এটা গুগল কোম্পানির সিইওর কথা। আচ্ছা, তো আপনি অক্সফোর্ডে পড়েন বা এমআইটিতে পড়েন বা স্ট্যানফোর্ডে পড়েন, সত্যি কথা, এগুলোকে আসলে কেউ কেয়ার করে না। দিনের শেষে শুধু আপনার ইংরেজির কথাবার্তা, ভালো ব্যবহার, ভালো আচরণ, এগুলোই মানুষের মাথায় থেকে যায়, আর কোনো কিছুই না। আর পারফেক্ট হওয়ার চেষ্টা করবেন না। অনেকে খুব পারফেক্ট হওয়ার চেষ্টা করে। পৃথিবীতে পারফেক্ট বলে কোনো কিছু নাই। এর কারণ হলো, আমরা যেহেতু ভিন্ন ভিন্ন মানসিকতার মানুষ, আমি একটা কাজকে যেভাবে করি না কেন, কেউ না কেউ বলবে তোমার কাজটা হয়নি, তোমার কাজটা ভুল হয়েছে। সো পারফেক্টলি কোনো কাজ করা সম্ভব না। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে পারফেকশনের কাছাকাছি পৌঁছাতে পারি, ওটার জন্য চেষ্টা করতে পারি। আর আপনি যখন কোনো একটা নতুন কাজ করবেন, তখন আপনাকে শিওর থাকতে হবে ওই নতুন কাজ করার জন্য আপনার কাজ করার ধরনটাকে নতুনভাবে সাজাতে হবে। আপনি এতদিন ধরে যা করে আসছেন, যদি সেটাই করে যান, তাহলে আপনি এতদিন ধরে যেমন ছিলেন তেমনই থেকে যাবেন, নতুন কিছু আসবে না। সো নিজেকে প্রিপেয়ার করতে হবে, মেন্টালিটি চেঞ্জ করতে হবে, মেন্টালি প্রিপেয়ার করতে হবে নিজেকে। পরেরটা, আমার এক্সপেরিয়েন্স বলে বেশিরভাগ মানুষ সাফল্য পছন্দ করে, কিন্তু সফল ব্যক্তিকে চরম অপছন্দ করে। আমার কাছে মনে হয়েছে এটা। এবং সাফল্য সহ্য করতে শেখাটা কিন্তু একটা আর্ট। যে সাফল্য আপনার সহ্য হয় না, ওই সাফল্য আপনাকে আল্লাহ তাআলা কেন দিবেন বলেন? আপনার বদহজম হয়ে যাবে। তো সাফল্য সহ্য করা শেখেন, এবং সেই সাফল্যটা কিভাবে নিতে হয়, কিভাবে অর্জন করতে হয়, ওই টেকনিকগুলো শেখেন। আপনি দেখবেন আপনার সাফল্যের সবচাইতে অখুশি হবে আপনার কাছের বন্ধুটা, আপনার কাছের আত্মীয় স্বজন। ওরা বলবে, হ্যাঁ নকল নকল করে পাস করছে মনে হয়, বা এমনি পরীক্ষা দিয়ে ফেলছে মনে হয়, হ্যাঁ বিশ্ববিদ্যালয়ের টিচার হয়েছে, আরে লগিং ছিল, না হলে কি হয় নাকি? খুব কমন কথা। আমাকে অনেকে জিজ্ঞেস করছে কত টাকা লাগছে ফার্স্ট হওয়ার জন্য। আমি বললাম, ভাই আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, টাকা দিয়ে ফার্স্ট হওয়া গেলে তো আমার বা ওদের মতো ছেলেমেয়েদের ফার্স্ট হওয়ার কথা না। কত টাকা হলো লোক আছে বাংলাদেশে। একটা কথা বলে না, বার্ডস অফ দ্য সেম ফিদার, কি বলে? ফ্লক টুগেদার। এটাকে আমি এভাবে করে বলি, বার্ডস অফ দ্য সেম ফিদার ফিল জেলাস অফ ইচ আদার। সবচেয়ে কাছের লোকগুলো সবচেয়ে অখুশি হয়, কিছু করার নাই, মানুষ এমন। আচ্ছা, পৃথিবীতে চলতে গেলে সবাইকে লাগে না,
এই নীতিতে চলুন, শান্তিতে থাকুন। আমিও বলছি কথাটা, আসলে অনেক শান্তি লাগে এই নীতিতে যদি একবার চলার প্র্যাকটিস করতে পারেন, অনেক শান্তি পাবেন, অনেক শান্তি পাবেন। একটা কাজ দ্রুত করার চাইতে ভালোভাবে করাটা বেশি জরুরি। সহজ কাজকে কঠিন করবেন না, আর কঠিন কাজকে সহজ করবেন না। ভয়ের জিনিস নিয়ে একটু কথা বলি। একটা ভয়ের জিনিস আসলে কতটুকু ভয়ের? আপনি বিসিএস পরীক্ষা দিচ্ছেন, আপনি আইবি এর জন্য প্রিপারেশন নিচ্ছেন, ব্যাংক জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন, এমএনসিতে জব করবেন, এমএনসিতে জব করার জন্য নিজেকে প্রিপেয়ার করছেন। আপনি দেখলেন, আরে বাবা, এটা তো অনেক কঠিন, বিসিএস তো অনেক কঠিন, এটা তো পারা যাবে না, ভয় পেতে শুরু করলেন। ব্যাপারটা আসলে কেমন? আমরা কেন একটা জিনিসকে ভয় পাই এবং কেন একটা জিনিসকে ভয় পাই না, এটার পেছনে মনস্তত্ত্বটা কি, এটা আমি আমার মতো করে বলি। আপনাকে যদি বলি, ভাই এখান থেকে একটা লাভ দেন তো, এখানে আপনি লাভ দিবেন, কি আছে, লাভ দিলে কি হয়, দেখবেন লাভ দিলেন। সেই একই আপনাকে যদি বলি, ভাই ওখানে তুলে দিলাম আপনাকে, ভাই লাভ দেন তো একটা, আপনি আর লাভ দিতে পারবেন না। খেয়াল করেন তো, এই যে ফ্লোরটা, এই ফ্লোরটা কি চেঞ্জ হয়ে গেছে? চেঞ্জ হয়েছে কি বলেন? আপনার তাকানোর ধরনটা চেঞ্জ হয়েছে। একই জিনিসকে আপনি ভয় পাচ্ছেন একটা সময়ে, আর একটা সময় ভয় পাচ্ছেন না, তাকানোর ভঙ্গির পরিবর্তনের জন্য। যখন ছোট ছিলাম তখন তেলাপোকা ভয় পেতাম। অবশ্যই একটা ছোট বাচ্চা তেলাপোকা ভয় পাবে না কেন? ছোটবেলায় তেলাপোকা ভয় পাওয়াটা একটা ভদ্রতা, তেলাপোকা ভয় পেতাম। যখন একটু বড় হয়েছি তখন দেখলাম যে তেলাপোকা কোনো ব্যাপারই না, একটা বাড়ি দিলে মরে যায়, তখন তেলাপোকা ভয় পাওয়া বন্ধ করে দিলাম। তার মানে তেলাপোকা কিন্তু চেঞ্জ হয় নাই, তেলাপোকার যেটা আমার তাকানোর ধরনটা চেঞ্জ হয়েছে। একটা জিনিস ততটাই ভয়ের যতটা আপনি ভয় মনে করেন। একটা গল্প বলি, বাম্বল বি এর গল্প। বাম্বল বি একটা মৌমাছি, একটা বিশেষ ধরনের মৌমাছি, বেশ বড় সড়ো মৌমাছি, ছোট ছোট পাখা আছে বাম্বল বি এর। তো বাম্বল বি ফ্লাই করে আর কি, উঠতে পারে না। কিন্তু বাম্বল বি এর যে শারীরিক গঠনটা, যে ফিজিক্যাল গঠনটা, সেই ফিজিক্যাল গঠন অনুসারে বাম্বল বি এর উঠতে পারার কথা না, ফ্লাই করতে পারার কথা না। কোনো ফিজিক্সের সূত্র দিয়ে এটা ব্যাখ্যা করা যায় না বাম্বল বি কেন উঠতে পারে। তো বিজ্ঞানীরা এটা অনেক চিন্তিত, এই রহস্যের কোনো কুল কিনারা হচ্ছে না। নেচার পত্রিকার একটা অ্যানুয়াল কনফারেন্সে এই বিষয়টা উত্থাপন করা হলো, বাম্বল বি কেন উঠতে পারে, এটা নিয়ে আলোচনা হচ্ছিল। বিভিন্ন জন বিভিন্ন কথাবার্তা বললো, কোনোটাই ফিজিক্সের সঙ্গে যায় না, ব্যাখ্যা আসছে না। তখন এক বিজ্ঞানী বললো, আমি বলতে পারবো। বলে, হ্যাঁ বলেন। উনি বললেন, বাম্বল বি এর যে শারীরিক গঠন, সেই শারীরিক গঠন অনুসারে বাম্বল বি এর যে উঠতে পারার কথা না, এই কথাটা বাম্বল বি নিজেই জানে না, জানলে সে উঠতে পারতো না। আপনাদের বলি, আপনারা যখন কোনো একটা বিষয়ের জন্য প্রিপারেশন নেবেন, তখন আপনি শুধু এইটুকু চিন্তা করবেন যে এই কাজটা কেউ করতে পারছে কিনা, আর কিচ্ছু না। ও করতে পারলে আপনিও করতে পারবেন, মাস্ট, আর কিছু চিন্তা করার দরকার নেই। আরেকটা কাজ আমরা মহা আনন্দে করি, সেটা হচ্ছে গীবত করা। ও একটা খ্যাত, আমি তো অনেক স্মার্ট, ও চেহারা বাংলা 5-এর মতো, আমারটা 6-এর মতো, আমরা বলি। আচ্ছা বলেন তো ভাই, কারো চেহারা যদি খারাপ বলি, আমার চেহারা কি সুন্দর হয় একটু? কাউকে খ্যাত বললে কি আমার স্মার্টনেস একটু বাড়ে না? প্লিজ, যে সময় গীবত করবেন না, যে সময় মানুষকে ছোট করবেন, মানুষকে ছোট করতে ভালো লাগে। কেন ভালো লাগে? মানুষকে ছোট করলে আমি বড় হইতো, ওকে ছোট করলাম আমি বড় হলাম, তাই তো? আচ্ছা, ওই মানুষটা যদি কখনো বড় হওয়ার টেকনিকগুলো শিখে যায়, সে কিন্তু আপনাকে ছাড়িয়ে চলে যাবে। তো মানুষকে ছোট করার চাইতে কিভাবে বড় হতে হয় সেই টেকনিকটা চর্চা করার চেষ্টা করেন, ছোট করে না। আচ্ছা, ফেসবুকে অপদার্থের বন্ধু হওয়ার চাইতে জ্ঞানের ফলোয়ার হয়ে থাকাটা ভালো। বোকা বোকা ভাব নিয়ে শিখতে থাকুন। গাধার সাথে যুদ্ধ করে 100 বার জেতার চাইতে সিংহের সঙ্গে যুদ্ধ করে একবার হেরে যাওয়াটা অনেক ভালো। কেন ভালো? আমরা যখন স্মল পিপলের সঙ্গে ফাইট করি, তখন কিন্তু আমরা জিতে যাবো, এটাই স্বাভাবিক। আর যখন বিগ পিপলের সঙ্গে ফাইট করি, তখন আমরা হেরে যাবো, এটাই স্বাভাবিক। কিন্তু আমি যেটা দেখছি আমার লাইফ থেকে, স্মল পিপলের সঙ্গে ফাইট করে বারবার যদি আমরা জিতেও যাই, আমরা কিন্তু নতুন কিছু শিখতেছি না, নতুন কোনো স্কিল আমরা শিখতেছি না। কিন্তু বিগ পিপলের সঙ্গে ফাইট করে যদি আমরা হেরেও যাই, আমরা অনেক স্কিল শিখতে পারবো। সো স্মল পিপলের সঙ্গে জেতার চাইতে বিগ পিপলের সঙ্গে হারাটা অনেক ভালো, এটা আমার কাছে মনে হয়েছে। আচ্ছা,
কথা শোনানোর চাইতে কথা না শোনানোর শক্তি অনেক বেশি। প্লিজ কখনো কাউকে কথা শোনাবেন না, কথা শুনে যাবেন। ওই কথাগুলোকে নিজের মধ্যে জমা রাখবেন। কেউ কথা শোনালে আপনি যদি এটা শোনাই দেন, তাহলে কিন্তু এটা কাটাকাটি হয়ে যায়, এটার কোনো এফেক্ট নাই। কারো সাথে কথা শুনলেন, নিজের মধ্যে জমা রাখেন, হজম করেন, যে হিসেবে জমা রাখেন, এবং আপনার ভিতরে যে আগুনটা আছে ওই আগুনটাকে জ্বালান। একটা দিন আপনারও সময় আসবে, তখন আপনার জন্য কথা আপনার মুখকে শোনাতে হবে না, আপনার কাজেই শোনাই দেবে। এরা কিন্তু চুপচাপ থাকে, কোনো কথা বলবেন না, কথা শুনে যাবেন। ওই কথাগুলোকে নিজের মধ্যে জমা রাখবেন। কেউ কথা শোনালে আপনি যদি এটা শোনাই দেন, তাহলে কিন্তু এটা কাটাকাটি হয়ে যায়, এটার কোনো এফেক্ট নাই। কারো থেকে কথা শুনলেন, নিজের মধ্যে জমা রাখেন, হজম করেন, যে হিসেবে জমা রাখেন, এবং আপনার ভিতরে যে আগুনটা আছে ওই আগুনটাকে জ্বালান। একটা দিন আপনারও সময় আসবে, তখন আপনার জন্য কথা আপনার মুখকে শোনাতে হবে না, আপনার কাজেই শোনাই দেবে। এরা কিন্তু চুপচাপ থাকে, কোনো কথা বলবে না। হোয়াই মি খুব কমন একটা অভিযোগ। হোয়াই মি ব্যাপারটা হচ্ছে এরকম, আমি শুনি এরকম প্রায় সময়, ভাইয়া আমি এত ভালো, আমি এত ভালো একটা মানুষ, সবচেয়ে খারাপ জিনিসগুলো আমার সঙ্গে হয় কেন? আল্লাহ আমার সঙ্গে এমন করে কেন সব সময়? আমি তো এটা ডিজার্ভ করি না ভাইয়া। লাইফ থেকে আমি কি পেলাম, কি দিয়েছি লাইফকে? এই প্রশ্নগুলো আমরা শুনতে থাকি প্রায় সময়। হয়নি, আমি কেন? আরো অনেক মানুষ ছিল না, আমরা শুধু আমাকে দেখছে কেন? একটা গল্প বলি আপনাদের, গল্পটা দয়া করে মনে রাখবেন, এই প্রশ্নটা কখনো করবেন না। তাহলে হাঙ্গেরিয়ান আর্মির একজন শুটার ছিলেন, শুটার, ওনার নাম হচ্ছে কারোলি। উনি ছিলেন পদমর্যাদায় কনস্টেবল। ওই সময়ে কনস্টেবলদের অফিসারদের সাথে শুটিং প্র্যাকটিস করার সুযোগ দেওয়া হতো না। সো কারোলি কখনো অফিসারদের সঙ্গে প্র্যাকটিস করতে পারে নাই। কিন্তু কারোলি এত ভালো শুটার ছিল, হাঙ্গেরিয়ান আর্মির যিনি চিফ ছিলেন ওই সময়ে, চিফ তখন কারোলিকে অফিসারদের সঙ্গে শুটিং প্র্যাকটিস করার সুযোগ দিয়েছিলেন। সুযোগ দেওয়ার পর কারোলি তার যোগ্যতা বলে হাঙ্গেরিয়ান আর্মির বেস্ট শুটার হয়েছিলেন। কারোলি ওনার চাইতে ভালো শুটিং কেউ করতে পারতো না। তখন হাঙ্গেরিয়ান সরকার সিদ্ধান্ত নিলেন যে কারোলিকে কাজে লাগাতে হবে। কারোলিকে তখন বিভিন্ন ন্যাশনাল কম্পিটিশনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হলো, এবং দেখা গেছে বিভিন্ন ন্যাশনাল কম্পিটিশনে অংশ নিতে নিতে কারোলি ছিলেন হাঙ্গেরির 1 নম্বর শুটার, বেস্ট শুটার ইন হাঙ্গেরি, কারোলি। আচ্ছা, তখন হাঙ্গেরি সরকার সিদ্ধান্ত নিলেন নেক্সট যে অলিম্পিক গেমসটা ওখানে কারোলিকে পাঠানো হবে, শুটিং করার জন্য পাঠানো, শুটিং নিয়ে কমপ্লিট করার জন্য পাঠানো হবে কারোলিকে। তো ওই অলিম্পিক গেমসটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 1932-তে। আমার মেমোরি খুব ভালো না, আমার ভুলও হতে পারে, সাল ভুল হতে পারে, সম্ভবত 1932-তে। ওটা হওয়ার কথা ছিল টোকিওতে, জাপানের টোকিওতে হওয়ার কথা ছিল। কারোলি খুব ভালো করে প্র্যাকটিস করছেন, নিজেকে প্রিপেয়ার করছেন। অলিম্পিক গেমস শুরু হবে এর 1 মাস আগের ঘটনা। ও আরেকটা কথা বলে নেওয়া ভালো, কারোলিকে সবাই খুব ভালোবাসতেন, এই জন্য না যে উনি খুব ভালো শুটিং করতে পারতেন, এই জন্যই ভালোবাসতেন, তার ব্যবহার খুব ভালো ছিল, এবং সে সবসময় সবাইকে হেল্প করতো, সবাইকে প্রচন্ড হেল্প করতো এবং উপকার করার চেষ্টা করতো, নিজের ক্ষতি করে হলে উপকার করার চেষ্টা করতো, ভালো ব্যবহার করতো, যেন সবাই তাকে খুব ভালোবাসতো। কারোলিকে তাকে পছন্দ করতো না এমন লোক ছিল না। তো অলিম্পিক গেমসের ঠিক 1 মাস আগে একটা প্র্যাকটিস হচ্ছিল, শুটিং প্র্যাকটিস হচ্ছিল। প্র্যাকটিস করার সময়ে হঠাৎ করে একটা হ্যান্ড গ্রেনেডের আকস্মিক বিস্ফোরণে কারোলির ডান হাতটা এখান থেকে উড়ে গেছে, জাস্ট তার ডান হাত নাই, এখান থেকে উড়ে গেছে ডান হাতটা। ওনার জন্য সবাই কান্নাকাটি করতেছিল ওই সময়, যে ওনার মধ্যে একটা মানুষের সঙ্গে আল্লাহ এমন করলো কেন? আরো মানুষ ছিল না, ইভেন এমন লোকও ছিল, স্টেটমেন্টে যদি এখন হিস্ট্রি পড়েন, কারণ হিস্ট্রিগুলো পড়েন, ইন্টারনেটে পাওয়া যায়, একজন অফিসার বলছিলেন আল্লাহ যদি আমাকে মেরেও ফেলতো আমি দুঃখ পেতাম না, এমন একটা মানুষকে আল্লাহ এমন করলো কেন? এই কথাটা বলতেছিলেন। কারণ তখন হসপিটালাইজড, তার ডান হাত নাই, ব্যান্ডেজ। তার খুব কাছের এক বন্ধু, আমি এক অফিসার, তার পাশে বসে কান্না করতেছে, কারোলির জন্য কান্না করতেছে। তো কারোলির তুমি কান্না করতেছে কেন? বলে ভাই তোমার তো ক্যারিয়ার শেষ, তোমার মতো একটা ভালো মানুষের সঙ্গে আল্লাহ এমন করলেন কেন? কারোলি কিছুই বলতেছে না। বল তোমার যেটা সত্যি খুব কষ্ট হচ্ছে, তুমি আমাদের দেশের অ্যাসেট হতে পারবে, তোমার ক্যারিয়ারটা এভাবে শেষ হয়ে গেল। তখন কারোলি একটা রিপ্লাই করছিল, খুব বিখ্যাত রিপ্লাই। কারোলি তখন হেসে বললো, ভাই তুমি এত ভাবতেছো কেন? আমার বাম হাতটা তো এখনো আছে। প্রচন্ড ব্যথার মধ্যে একটা লোক এই জন্য রিপ্লাই করতে পারে, ভাবতেছি ভেবে দেখেন।
তখন অফিসার কিছু না বলে কারোলির মাথার চুলগুলো নেড়ে বললেন, আল্লাহ তোমার ভালো করুক, ঈশ্বর তোমার ভালো করুক, এটা বলে ওখান থেকে চলে আসছেন। কারণ এভাবে করে প্রায় 5-6 মাস পর একটু সুস্থ হয়ে উঠলেন। সুস্থ হয়ে ওঠার পর উনি ওনার বাম হাতে কিভাবে জিনিসপত্র ধরতে হয়, কিভাবে কাগজ ধরতে হয়, কলম ধরতে হয়, টেবিল ধরতে হয় শিখলেন। শুধু বাম হাত ব্যবহার করে কিভাবে কাজ করতে হয় শিখলেন। এসব শিখতে ওনার সময় লেগেছিল 1 বছরের মতো। এবং ওই সময়ে কারোলি বাম হাতে জোর বাড়ানোর জন্য বিভিন্ন ব্যায়াম প্র্যাকটিস করতেন। জোর বাড়ানোর জন্য প্রচন্ড পরিশ্রম করতেন ওই অসুস্থ মানুষরা। এরপর 1 বছর পর কিভাবে করে বাম হাতে রিভলভার ধরতে হয় উনি সেটাও শিখে ফেললেন। জাস্ট ধরতে হয়, শুট করতে হয়, শুটগুলো প্রথম দিকে কিছুই হতো না, এলোমেলো হতো, ওখানে হতো। উনি মাঠে প্র্যাকটিস করতেন, ওপেন ফিল্ডে প্র্যাকটিস করতেন, জঙ্গলে প্র্যাকটিস করতেন, যাতে কারো গায়ে না লাগে, কারণ ওনার হাত নিশানা ঠিক ছিল না। এইভাবে করে দীর্ঘ 1-1.5 বছর প্র্যাকটিস করার পর উনি ভালো শুটিং করা শিখে গেলেন। এবং ওই সময়ে যখন উনি সুস্থ হয়েছিলেন, ওই যে বললাম 1-1.5 বছর প্র্যাকটিস করতেন, 1-1.5 বছর উনি দৈনিক শুটিং প্র্যাকটিস করতেন 16 ঘন্টা করে। 16 ঘন্টা করে শুটিং প্র্যাকটিস করতেন 1-1.5 বছর। উনি এরপরে মোটামুটি বাম হাতে ভালো শুটিং করা শিখে গেলেন। এরপরে একদিন ওনারা যেখানে প্র্যাকটিস করতেন, আর্মিরা যেখানে প্র্যাকটিস করতো, ওখানে গিয়ে হাজির কারণ। তাকে দেখে সবাই খুব খুশি, দ্য ম্যান ইজ ব্যাক, দ্য ম্যান ইজ ব্যাক, আওয়ার ফ্রেন্ড ইজ ব্যাক। সবাই বললো কি, ভাই বসো, আজকে একটা কম্পিটিশন হচ্ছে, তুমি একটু দেখো, তোমার ভালো লাগবে। তখন কারোলি হেসে বলে কি, ভাই আমি দর্শক হিসেবে আসি নাই, আমি তোমাদের সাথে কম্পিট করতে আসছি। কি বলে? কারোলি তাদের সাথে কম্পিট করলেন বাম হাতে এবং ফার্স্ট হলেন সেই কম্পিটিশনে। পরবর্তীতে সবাই চোখে পানি চলে আসছে যে দ্য শুটার ইজ ব্যাক, দ্য শুটার ইজ ব্যাক, সবাই খুব খুশি। এরপর ন্যাশনাল বিভিন্ন কম্পিটিশনে তাকে খেলানো হলো, কারোলিকে অংশগ্রহণ করতে সাহায্য করা হলো। এবং কারোলির সময়ে দেখা যেত যে ব্যালেন্স রাখতে পারতেন না, মানে ঠিক মতো, এই হাতটা নাই তো, তাকে হেল্প করতো লোকজন, আস্তে আস্তে ঠিক হয়ে গিয়েছিল। পরবর্তীতে দেখা গেল কি ন্যাশনাল সকল কম্পিটিশন উনি ফার্স্ট হয়েছিলেন কারোলি। 1940-তে 1936-এর অলিম্পিক গেমসটা হয়নি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের জন্য। 1940-তে লন্ডনে যে অলিম্পিক গেমসটা হয়েছিল সেখানে কারোলিকে পাঠানো হলো তার দেশের পক্ষ থেকে, এবং তিনি তার দেশের জন্য স্বর্ণপদক জয় করে নিয়েছিলেন। অলিম্পিক গেমসের ইতিহাসে 3 জন হ্যান্ডিক্যাপ স্বর্ণপদক জয়ী করতে কারোলি একজন। আপনারা যদি ইন্টারনেটে সার্চ করেন তাহলে দেখবেন কারোলি বাম হাতে পিস্তল ধরে এভাবে শুট করতেছে, এই হাতটা নাই, ডান হাতটা নাই। কারোলি যদি আপনার আমার মতো হোয়াই মি বলে সময়টা কাটিয়ে দিত, তাহলে আমার মধ্যে কারোলি একজন। আপনারা যদি ইন্টারনেটে সার্চ করেন তাহলে দেখবেন কারোলির ছবিগুলো এই টাইপের, বাম হাতে পিস্তল ধরে এভাবে শুট করতেছে, ডান হাতটা নাই। কারোলি যদি আপনার আমার মতো হোয়াই মি বলে সময়টা কাটিয়ে দিত, তাহলে আমরা তাকে চিনতাম না, কেউ চিনতাম না। আচ্ছা, একটা থিওরি শিখাই, খরগোশ থিওরি। থিওরিটা কেমন? ধরেন একটা শিকারী যখন খরগোশ ধরে তখন সে কিভাবে ধরে? খরগোশ কিন্তু অনেক শান্ত প্রাণী না, দেখলে খুব শান্ত মনে হয় না, কিউট একটা প্রাণী, শান্ত একটা প্রাণী। আপনারা কেউ কি খরগোশ ধরার ট্রাই করে গেছেন? কখনো করছেন? অনেক কঠিন। যারা করেন নাই ট্রাই করে দেখতে পারেন, খরগোশ ধরা অনেক কঠিন কাজ। একটা শিকারী কিভাবে খরগোশ ধরে সেটা একটু বলি। শিকারী একটা খরগোশের পালের পেছনে দৌড়ায়, সে একটা খরগোশকে ফিক্স করে, টার্গেট করে, এরপরে দৌড়ায় তার পেছনে, দৌড়ায়, এখানে 3-4 ঘন্টা দৌড়ানোর পরে যখন সে ধরতে পারে না, তখন সে মনে করে এই খরগোশটা বেশি বজ্জাত, এটার পিছনে দৌড়ানো যাবে না, পাশেরটা মনে হয় একটু ভালো আছে, এটার পিছনে দৌড়ায়। তখন সে আবার ওটার পিছনে দৌড়ানো শুরু করে। এভাবে করে আরো 4-5 ঘন্টা পার হয়, ওটা ধরতে পারে না। তখন সে ভাবে এটা ভালো না, ওই খরগোশটা ভালো, ওটা একটু ভদ্র আছে, তাকে ধরা যাবে। সে আবার দৌড়ানো শুরু করে। এভাবে করে একটা সময় সন্ধ্যা নামে, সে তার আর খরগোশ ধরা হয় না। একটু খেয়াল করেন তো, শিকারী যদি তার টার্গেটটাকে চেঞ্জ না করে, তার টার্গেটের পেছনে ছোটার যে ধরনটা, যে টেকনিকটা, যে ওয়েটা, যে স্ট্র্যাটেজিটা, যদি ওটাকে চেঞ্জ করতেন, ধর খরগোশটা এভাবে দৌড়াচ্ছে, সে করলো কিন্তু খরগোশটাকে ডস দেওয়ার জন্য ওদিক দিয়ে ঘুরে এসে ধরলো, করতে পারতো না। তার টেকনিকটা চেঞ্জ করলে কিন্তু খরগোশটা ধরাটা তার জন্য সহজ হতো। যেহেতু
উনার আগে কেউ না কেউ খরগোশ ধরছে, অতএব খরগোশ ধরা যায়। এবং খরগোশ ধরার জন্য উনি যদি ধরতে না পারেন, এটা ওনার টেকনিকি সমস্যা। খরগোশের কোনো সমস্যা নাই, খরগোশটা আছে ধরার জন্য, যেহেতু খরগোশ ধরা গেছে ইতিমধ্যে, টেকনিকের সমস্যা। একটা সময় সন্ধ্যা নামে, ওনার আর খরগোশ ধরা হয় না। আমরা কি করি? আমরা যখন বিসিএস পরীক্ষা দিই না, তখন প্রিপারেশন নেওয়ার সময় মনে হয় কি বিসিএস বেশি কঠিন, এটা একটা বজ্জাত পরীক্ষা, বিসিএস এর পেছনে ছোটা যাবে না। 1-1.5 বছর পড়াশোনা করি হয় না, তখন আমরা করি কি আবার ব্যাংক যাওয়ার পেছনে ছুটি, ব্যাংক যাবো হয় না, বিদেশে যাওয়ার জন্য ছুটি, প্রিপারেশন নেওয়ার জন্য, তাও হয় না। মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি নেওয়ার জন্য নিজেকে প্রিপেয়ার করা শুরু করি, সবসময় টার্গেট চেঞ্জ করতে থাকি, টার্গেট চেঞ্জ করতে থাকি। এটা খুব বেশি করি আমরা ক্যারিয়ারের ক্ষেত্রে। এতে যে ঝামেলাটা হয়, দেখেন তো বিসিএস যেরকম বজ্জাত, ব্যাংকও কিন্তু একই রকমের বজ্জাত না? আমি বিসিএস থেকে আমার কঠিন মনে হচ্ছে, আমি ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে গেলাম, আমি আরেকটা পিছনে ছুটতেছি। এভাবে ছুটতে ছুটতে এমন হতে পারে না একটা সময় গিয়ে আমার বয়সটা 30 ক্রস করে গেল? হতে পারে না? 30 পার হলে কি চাকরি পরীক্ষা দেওয়া যায়? দেওয়া যায়? 30 বড় নিষ্ঠুর একটা বয়স, 30 বড় নির্মম একটা বয়স, 30 বড় নির্দয় একটা বয়স। 30 পার হয়ে গেলে কেউ চাকরি দেয় না, 30 পার হয়ে গেলে কেউ হৃদয় দেয় না। তো যেটা বলতেছিলাম, তাহলে আমাদের করতে হবে কি, টেকনিকটাকে চেঞ্জ করতে হবে, টার্গেট চেঞ্জ করা যাবে না। প্রাইভেট থিওরিটা মনে রাখবেন। নেক্সট তো আরেকটা বুদ্ধি দিই, আগেও বলছিলাম, ডোন্ট থিঙ্ক অন মাইন্ড, অলওয়েজ থিঙ্ক অন পেপার। যা ভাবতেছেন তা লিখে ফেলেন, আপনার অ্যাচিভমেন্টের রেট বাড়বে। মনে ভাববেন না, আপনাকে ভুলে যায়, লিখে রাখতে হবে। এখন আমরা পৃথিবীতে বিখ্যাত কিছু মানুষ কত বাজেভাবে প্রথম জীবনে ফেল করছিলেন সেটা একটু দেখব। ফেমাস ফেলিয়ার্স, একটু কথাগুলো খেয়াল করবেন, দেখার সময় কথাগুলো খেয়াল করবেন। After being cut from his high school basketball team, he went home, locked himself in his room, and cried. He wasn't able to speak until he was almost আমার একটা ফিলিং করি এই ভিডিও ক্লিপ সম্পর্কে। এই যে বিষয়গুলো, এই যে ওনারা প্রথম জীবনে ব্যর্থ হয়েছিলেন, পরে সফল হয়েছিলেন চরমভাবে, এই বিষয়গুলো কিন্তু আমরা সবাই কম বেশি জানি, যারা এখানে বসে আছে সবাই কম বেশি জানে। কিন্তু কথা হলো, আমরা কেন ওনাদের মতো হতে পারি না, সেটার কারণটা বলি। ওনাদের মতো হওয়ার দরকার কি? আমি আমার মতো হব, কিন্তু আমার পক্ষে সর্বোচ্চ যতটুকু করা সম্ভব ততটুকু করবো। আমরা কেন পারি না? আমরা যখন এই কথাগুলো করি, তখন আমরা মনে মনে বিশ্বাস করি বা যুক্তি দিয়ে বিচার করা শুরু করি যে আমার পক্ষে এরকম হওয়া সম্ভব না, ওরা তো গ্রেট মানুষ। আমি একটা কথা বলছিলাম আপনাদেরকে, কথাটা ছিল এরকম, পৃথিবীতে সবকিছুকে যদি আপনি যুক্তি দিয়ে বিচার করেন, লজিক দিয়ে বিচার করেন, আপনার পক্ষে পৃথিবীতে বেঁচে থাকা অনেক কঠিন হবে। কিছু জিনিস বিশ্বাস করতে হয়, বোকার মতো বিশ্বাস করতে হয়, ছোট বাচ্চাদের মতো বিশ্বাস করতে হয়। আমি যখন বিসিএস পরীক্ষার জন্য পড়াশোনা শুরু করলাম, তখন আমি এইটুকু জানতাম আমাকে প্রচুর করতে হবে। এর কারণ হলো আমি অনেক দেরিতে শুরু করেছিলাম, আমার কিছুই করা হয় নাই। আমার বন্ধুরা সবাই প্রায় 1-1.5 বছর আগে পড়াশোনা শুরু করছে। এখন আমি ভাবলাম, যেহেতু আমাকে চাকরিটা পেতেই হবে, আমার আর কোনো ওয়ে নাই, সেহেতু আমাকে যা করতে হবে তা হচ্ছে বেশি সময় পড়াশোনা করতে হবে। যখন আপনি ডিসাইড করবেন আপনাকে বেশি সময় পরিশ্রম করতে হবে, তখন আপনাকে এমন লোক থেকে লেসন নিতে হবে যে লোকটা বেশি সময় পরিশ্রম করতে পেরেছিলেন। তখন আমি এডিসনের কথা ভাবলাম। এই মানুষটা দৈনিক ঘুমানোর সময় পেতেন 2 থেকে 3 ঘন্টা, বাকিটা সময় পরিশ্রম করতেন, এবং এই পরিমাণ পরিশ্রম করার ফলে ওনার কি ক্ষতি হয়েছিল? উনি মাত্র 80 বছর বয়সে মারা যান। তার মানে বেশি পরিশ্রম করলে মানুষ মরে না। আমি ভাবলাম, লা মিজারেবল বইটার যে লেখক ভিক্টর হুগো,
আমরা বলি ভিক্টর হুগো, অরিজিনাল উচ্চারণ হচ্ছে ভিক্টর হুগো। উনি যখন লা মিনারেবল লিখছিলেন তখন উনি দৈনিক 22 ঘন্টা লিখতেন, 22 ঘন্টা লিখতেন এভারেজে। এপিজে আব্দুল কালাম আজাদ, ভারতের প্রাক্তন প্রেসিডেন্ট, যার কথা মনে আসলে আমার শ্রদ্ধায় মাথাটা এমনি নত হয়ে যায়। কিছু মানুষের কথা মনে আসলে শ্রদ্ধায় মাথা নত হয়ে যায়, উনি তার মধ্যে একজন। ওনার উইংস অফ ফায়ার করেছেন কেউ? বাংলা অনুবাদ বেরিয়েছে অগ্নিপক্ষ, ওটাও করতে পারেন। উইংস অফ ফায়ার, আপনি উইংস অফ ফায়ার এগুলো 3 বার করবেন, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি একই মানুষ থাকবেন না যদি ফিল করে করতে পারেন। উইংস অফ ফায়ার বইয়ের শুরুতে ওনার সহযোগী লেখক এবং ওনার সহকর্মী অরুণ তিওয়ারি বলেছেন এপিজে আব্দুল কালাম ওনার বয়স যখন 67 বছর, 67 ইয়ার্স ওল্ড, তখন উনি দৈনিক পরিশ্রম করতেন 17 ঘন্টা করে। আমার কাছে মনে হয়েছে এই বুড়ো লোকটা যদি 17 ঘন্টা পরিশ্রম করতে পারে, আমি একটা ইয়াং ছিলাম, আমি কেন পারবো না? আমি বোকার মতো সেটা বিশ্বাস করছিলাম, আমি বিশ্বাস করছিলাম বলে আমি করতে পারছিলাম। আমরা অনেকে বিশ্বাস করি না, আর কোনো কিছু না। এফ মানে কি? এফ মানে ফেলিওর না, কি বলেন? এফ একটা গ্রেড। F is just a grade. F is not failure. যদি ফেলিওরের জন্য ই কিংবা জি থাকতো, আমরা সেটাকে এফ না বলে ই কিংবা জি বলতাম, রাইট? সো এফ হচ্ছে একটা গ্রেড। কখনো এফ কে আপনাকে ডিফাইন করতে দেবেন না। সিমিলারলি যারা সবসময় এ প্লাস পান তাদেরকেও বলছে, কখনোই এ ক্লাসকে আপনাকে ডিফাইন করতে দেবেন না। ওভার কনফিডেন্স অনেক সময় ক্ষতি করে, দুটোই মাথায় রাখবেন। জিততে হলে আসলে কি লাগে লাইফে? জিততে হলে কি লাগে? ইংল্যান্ডের একটা ফুটবল টিম ছিল, তারা অন্য একটা টিমের সঙ্গে খেলছে, একটা ম্যাচ খেলছে আর কি, টানা একটা ম্যাচ খেলছে, তিনটা ম্যাচে একটা টুর্নামেন্ট হবে, টুর্নামেন্ট খেলছে ফুটবল টিম। এখন যে ঘটনাটা বলছি সত্য ঘটনা, একটু ভালো করে শোনেন, সত্য ঘটনা। তো ওই দুটো ম্যাচ হলো, দুইটা ম্যাচের মধ্যে একটা টিম হেরে গেছে। আচ্ছা, তো টিমটা যে হেরে গেল, ওই টিমের একজন প্লেয়ার ছিল আর কি, ওই প্লেয়ারটা খেলাটা পারতো না খুব একটা, পায়ে বলই আনতে পারতো না কখনো। দুইটা ম্যাচে হেরে যাওয়ার পর যখন থার্ড ম্যাচে প্লেয়ারটা আবার আসছে, তখন কোচ বলছে কি, এই ছেলে তুমি আজকে খেলো না তো, তুমি খেললে শুধু হারবা, তুমি পায়ে বলই আনতে পারবা, তোমার খেলে আসলে কোনো লাভ নাই। তখন সে বললো, স্যার আজকে আমাকে খেলতে দেন। তো তোমার খেলতে দিয়ে লাভটা কি বলো তো? তোমাকে খেলতে দেওয়া হয়েছে 10 জন প্লেয়ার নিয়ে খেলা, তুমি তো পায়ে বলই আনতে পারবা, উল্টা আরো গোল খাওয়াও, ঝামেলা করো। সে কিচ্ছু না বলে মাথা নিচু করে বলে কি, স্যার আমাকে খেলতে দেন, আজকে খেলতে দেন স্যার, যদি আমি আজকে খেলতে না পারি আমি আপনাকে ওয়াদা করতেছি আমি আপনার সামনে আসবো না কখনো, আমি কখনো রিকোয়েস্ট করতে আসবো না। বলে কি বলতেছে এগুলা, গত 2 ম্যাচে তোমাকে দেখে আমি হতাশ। বলে স্যার আমাকে খেলতে দেন, কি দেখি খেলতে দিয়ে দেখি কি করো। ওরা একদিন হেরে গেছে অলরেডি, কারণ 2টা ম্যাচে ওরা জিতে গেছে, এমনি ওকে এমনি খেলতে দিয়েছে, তেমন কোনো কারণ নেই, কারণ ওরা নিয়ে হেরে গেছে, 2টা ম্যাচে জিতে ওরা হেরে গেল। দেখা গেল কি ওই ম্যাচে ওই টিমটা জিতে গেছে এবং তারা জিতছে 3-1 গোলে, 3-1 গোলে জিতছে। এই 3টা গোলের মধ্যে 2টা গোল ছিল ওই ছেলেটার দেওয়া, যে ছেলেটাকে খেলতে দিচ্ছে ওই ছেলেটার দেওয়া। এরপর এই খেলাটা দেখার পর ওই কোচ তো অবাক হয়ে গেছে যে ওর মধ্যে একটা বাজে প্লেয়ার কিভাবে এভাবে খেলো। ওকে ডাকছে, তুমি এদিকে আসলে দেখা করে যেও। গেছে, বলে ভাই তুমি এই খেলা কিভাবে দেখালা, তোমার এই খেলা কোথায় ছিল? আজকে আমি অবাক হয়ে গেছে, তুমি খেলতেছিলা তো নাকি? ওই ছেলে কিছুই বলতেছে না, মাথা নিচু করে আছে। তুমি এই খেলা খেলো না কেন বলো তো, কি সমস্যা ছিল? তাও কিছু বলে না, মাথা নিচু করে আছে। তুমি কথা বলো, কথা বলো। বলে স্যার আমাকে বাসায় যেতে হবে। তুমি এটা উত্তর দিয়ে যাও। বলে স্যার আমাকে বাসায় যেতে হবে। তুমি কিভাবে খেললা বলো, আমার মনে হচ্ছিল তুমি খেলা নাই, তোমার তো এই খেলা পারার কথা না। তখন বলে স্যার আমার সাথে গত 2 ম্যাচে একজন বৃদ্ধ লোক আসছিল, আপনি কি খেয়াল করছেন? বলে হ্যাঁ খেয়াল করছি, ওই লোকটা আজকে আসে নাই। ওই লোকটা কি অসুস্থ নাকি? সেটা উত্তর দেয় নাই।
বলে কি স্যার, যে বৃদ্ধ লোকটা আমার সঙ্গে খেলা দেখতে আসতো উনি আমার বাবা। আমার বাবা অন্ধ, চোখে দেখে না, কিন্তু উনি খেলা দেখতে আসতো এবং জাস্ট গ্যালারিতে বসে থাকতো। যখন আমার বাবাকে নিয়ে আমি ফিরতাম তখন বাবা আমাকে বলতো, বাবা কেমন খেলছিস? বাবা আমার সঙ্গে আসতো শুধু খুশির জন্য, ওনার ছেলে খেলতেছে উনি বসে আছে, এটা ওনার অনেক শান্তি দিত, ওই জন্যই উনি আসতেন, আর কোনো কারণ ছিল না স্যার। তো আমি বাবাকে খুশি করার জন্য যাওয়ার সময় বলতাম যে বাবা অনেক ভালো খেলছি, আজকে এতটা গোল, আজকে একটা গোল দিচ্ছি বা দুইটা গোল দিচ্ছি, এতটা গোল সেভ করছি, সবসময় বাবাকে এই কথাগুলো বলতাম। এই কথাগুলো শুনে বাবা বাচ্চাদের মতো হাসতো, বাবার চোখে হাসি ফুটে উঠতো, আমার বাবার অন্ধ চোখে হাসি ফুটে উঠতো, এটা আমার অনেক শান্তি লাগতো। বাবাকে ওই জন্য আমি মিথ্যা কথা বলতাম সবসময়। স্যার আমার বাবা গতকাল রাতে মারা গেছে। এই জীবনে শুধু আজকেই প্রথম আমার বাবা উপর থেকে বসে আমার খেলা দেখছে। আমি স্যার বাবাকে কিভাবে ফাঁকি দিব আজকে? আমি বাবার জন্য খেলছি। এই যে সরি, এই যে জিতে যাওয়াটা, আপনি বলেন তো এই জিতে যাওয়ার পেছনে কোন বিষয়, সরি, এই যে জিতে যাওয়াটা, আপনি বলেন তো এই জিতে যাওয়ার পেছনে কোন বিষয়টার ভূমিকা ছিল? ওই প্লেয়ারের দক্ষতা, ওই প্লেয়ারের মেধা, নাকি আবেগ? আবেগ। আমি বিশ্বাস করি মানুষ জিতে তার আবেগে, দক্ষতাই না। যে বেকার যুবকটি দিনের পর দিন চাকরি পায় না, প্রেমিকা বলে একটা চাকরি করো, কিছু একটা করো, বাবা বিয়ে দিয়ে দেবে, সে বেকার যুবকটি মাঝে মাঝে মানিব্যাগ বের করে তার প্রেমিকার ছবিটা দেখে নেয় এবং তখন সে বেকার যুবকটি 2 রাত না ঘুমিয়ে পড়াশোনা করে। এটার জন্য শুধু আবেগ লাগে, কোনো দক্ষতা লাগে না। আপনাকে বলি, আপনার ভেতরে যে আবেগটা, ওই আবেগটাকে আপনি শক্তিতে রূপান্তর করেন। পৃথিবীর এমন কোনো শক্তি নাই আপনাকে বাধা দেবে, আপনি পারবেন, নিশ্চয়ই পারবেন। আরেকটা ব্যাপার আমরা শুনি, ভাইয়া টেনশন লাগে পরীক্ষাতে যাওয়ার সময়, অনেক টেনশন লাগে, টেনশনে কিছু লিখতে পারি না, সবকিছু ভুলে যাই, টেনশনে সবকিছু ভুলে যাই। আচ্ছা একটু ভাবুন তো ভাই, একজন সুশান্ত বল যখন পরীক্ষা দিতে যায়, বিসিএস পরীক্ষা, তখন তার টেনশন লাগে, ও টেনশনে পারফর্ম করতে পারে না, লিখতে পারে না, এত টেনশন, এত প্রেশার নেওয়া যায় নাকি? একজন সুশান্ত বল যখন পরীক্ষা দিতে যায় তখন কিন্তু তাকে তার ফ্যামিলির কিছু লোক, খুব বেশি হলে 5-6 জন হবে, 7-8 জন হবে, এই 7-8 জন মানুষের প্রত্যাশার চাপ মাথায় রেখে পরীক্ষা দিতে হয়। অথচ একজন সৌম্য সরকার যখন ব্যাটিং করতে নামে, সৌম্য সরকার কিন্তু 16 কোটি মানুষের প্রত্যাশার চাপ মাথায় রেখে খেলতে হয়। ও যদি পারে আমি পারবো না কেন? ও তো আমার ছোট ভাইয়ের মতো। আমি আগে সেটাই ভাবতাম। যারা আপনাকে ভালো বলে তাদের সাথে বেশি বেশি মেশার চেষ্টা করেন। কেন? যারা আপনাকে ভালো বলে, অ্যাপ্রিশিয়েট করে, দেখবেন আপনার যে কাজটাকে মানুষ ভালো বলে ওই কাজটাকে আপনি আরো ভালো করে করার চেষ্টা করেন। একটা উদাহরণ দিই, ওয়াইফ হাজবেন্ডের জন্য পুডিং রান্না করছে, হাজবেন্ড বললো, আরে বাবা তোমার পুডিং তো সেই রকম হয়েছে। এরপর দেখবেন ওয়াইফ মোটামুটি পুডিং খাওয়ায় হাজবেন্ডের বানানো যাচ্ছে, পুডিং রান্না করে। ইট হ্যাপেন্স। একদিন হাজবেন্ড হোয়াইট শার্ট করলো, ওয়াইফ বলে তোমাকে তো সেই রকম লাগতেছে, এর পরের দিন থেকে হাজবেন্ড বিধবা মোটামুটি প্রতিদিন হোয়াইট শার্ট পরে। একদিন হাজবেন্ড হোয়াইট শার্ট করলো, ওয়াইফ বলে তোমাকে তো সেই রকম লাগতেছে, এর পরের দিন হাজবেন্ড বিধবা মোটামুটি প্রতিদিন হোয়াইট শার্ট পরে। এটা ঘটে। যারা আমাদেরকে ভালো বলে তাদের সাথে বেশি বেশি মিশান। এটা হবে কি, আমাদের ভালো কাজ করার উৎসাহটা বাড়বে, ইচ্ছাটা বাড়বে। আর যারা খারাপ বলে, আমাদেরকে সবসময় খারাপ বলে, প্লিজ তাদেরকে দূরে রাখেন। দেখবেন আমরা অনেক সময় ফেসবুকে যে স্ট্যাটাস গুলো দিই, সবগুলো স্ট্যাটাস কিন্তু আমরা ভালো দিই না, সবগুলোতে ভালো কথা বলি না। কখনো কখনো মনের ভুলে হোক বা যে কোনো কারণেই হোক, কিছু ভুল কথা আমরা লিখে দিই, কিছু খারাপ কথা আমরা লিখে দিই স্ট্যাটাসে। আমি কিন্তু মানুষ, আমার ভুল করার অধিকার আছে, আমি সবসময় ঠিকঠাক করবো না, এটাই স্বাভাবিক। কিন্তু কথা সেটা না, কথা হলো তখন দেখবেন আপনার কোনো একটা বন্ধু বা বান্ধবী বা কোনো একটা ফ্রেন্ড পরিচিত, যে কিনা কখনোই আপনার কোনো স্ট্যাটাসে একটা লাইক পর্যন্ত দেয় না, সেই লোকটা
স্ট্যাটাসে এসে, পোস্টে এসে বিশাল বিশাল কমেন্ট করে আপনাকে সবার সামনে ছোট করবে, আপনাকে সবার সামনে পৌঁছাবে, আজে বাজে কথা বলবে, কারণ আপনি যে ভুল কথা লিখছেন। অথচ এই লোকটাকে আপনি কখনো একটা লাইকও কিন্তু দেখেন নাই, সেই লোকটাই কমেন্ট করতে আসে। আমি আপনাদের বলি, যে লোকটা আমার ভালো কাজে প্রশংসা করে না, তাকে আমি কখনোই আমার খারাপ কাজে নিন্দা করতে দিব না, দিব না, দিব না, সে যেই হোক না কেন। অনেকে বলতে পারেন, ভাইয়া এটা কি বললেন? নিন্দুকের বাসি আমি সবার চেয়ে ভালো। আমি আপনাকে বলবো, এত ভালোবাসাবাসির টাইম নাই। শাসন করা তারই সাজে সোহাগ করে, যে আমার সোহাগ করে না, সে আমার শাসন করবে আমার ভালোর জন্য, আমার তো মনে হয় না। সে আমাকে শাসন করবে আমাকে পচানোর জন্য, আমাকে ছোট করার জন্য। দরকার কি ভাই? লাইফটা ছোট তো, এত কেয়ার করে চলার টাইম নাই। আচ্ছা, পরেরটা। আর কিছু মানুষ থাকে দেখছেন ভাইরাসের মতো, ভাইরাসের মতো। কেমন ভাইরাস? ওরা জীবনেও কাউকে ভালো বলতে পারে না। আল্লাহ ওদেরকে পাঠানোর সময় ওদের মাথার মধ্যে ভালো বলার সফটওয়্যারটা দেয়। এই ধরনের মানুষগুলো খুব ভয়ঙ্কর হয়। এক লোকের এক কুকুর ছিল, এটা একটা গল্প, এটা সত্যি ঘটনা না, গল্প। এক লোকের একটা কুকুর ছিল, ওই কুকুরটা পানির উপর দিয়ে হাঁটতে পারত। লোকটা করতো কি, ওর বিভিন্ন বন্ধু বান্ধবকে দাওয়াত দিয়ে ওই কুকুরের যে অদ্ভুত ক্ষমতা, সেই ক্ষমতাটা দেখাতো। সবাই ভালো বলতো, ওর একটু ভালো লাগতো শুনতে। তো তার এক বন্ধু ছিল, যে বন্ধুটা কখনোই কাউকে অ্যাপ্রিসিয়েট করতে পারে না, ভালো বলতে পারে না। সে তাকে দাওয়াত দিচ্ছে, বলে বেটা তুই ভালো না বলে যাবি তো, আমার এই কুকুরের ক্ষমতা দেখলে তুই একদিন পাগল হয়ে যাবি। ডাকছে, ডাকার পর খাওয়া দাওয়া করছে, দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকালবেলা পুকুর পাড়ে বসছে দুইজন মিলে। লোকটা দেখছে যে একটা বালি হাঁস উড়ে যাচ্ছে, তখন সে তার বন্দুক দিয়ে বালি হাঁসটা শিকার করছে, বা একটা পাখি উড়ে যাচ্ছে মনে করেন, শিকার করছে। পাখিটা গিয়ে পুকুরের উপর ঝুপ করে বসছে। পাশে কুকুরটা ছিল, কুকুরটা দৌড়ে গিয়ে পুকুরের মানে পানির উপর দিয়ে দৌড়ে গিয়ে মুখ দিয়ে পাখিটা এনে তীরে চলে আসছে। পাশে যে বন্ধুটা ছিল, বন্ধুটা কিছুই বলে না, খালি বাদাম চাওয়া আর কফি খায়, কিছুই বলে না। সে বলে কি দোস্ত, আমার কুকুরটাকে দেখছিস? বলে হ্যাঁ দেখছি তো। বলে না মানে আমার কুকুরটার মধ্যে কোনো অদ্ভুত কিছু খেয়াল করছোস? বলে হ্যাঁ খেয়াল করছি। ও দোস্ত কি 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 খেয়াল করছিস? দেখলাম তোর কুকুরটা তো সাঁতার পারে না। এই ধরনের মানুষ আপনার লাইফে কোনো কাজে লাগবে না। তারা যদি বিশাল পণ্ডিত হয়, যত জ্ঞানী হোক, যত সফল ব্যক্তি হোক, প্লিজ তাদেরকে লাইফ থেকে রিমুভ করে দেন, ডিলিট করে দেন। আপনি ভালো থাকবেন, সুখী থাকবেন, আর না হলে যন্ত্রণার মধ্যে থাকবেন। ইটস আপ টু ইউ। আচ্ছা, কি লিখছি? ইট দ্যাট ফ্রগ। একটা সুন্দর ব্যাংক আছে এখানে। ধরেন আমি আপনাকে 3টা ব্যাংক দিলাম, 3টা ব্যাংক দিয়ে বললাম ভাই এগুলো আপনাকে খেতে হবে। আপনি বলেন আচ্ছা ঠিক আছে, আপনি ব্যাংকগুলো রেখে দিলেন। পরে দেখলেন ব্যাংক খাবো কেমন কেমন, রেখে দিলেন, ব্যাংকগুলো খেলেন না। এই যে রেখে দিলেন, পরের দিন দেখলেন কি ব্যাংকগুলো একটু গায়ে গড়বড় বেড়ে গেছে, একটু বেড়ে গেছে গায়ে গড়বড়ে। আবার দেখতেছে না একটু বেড়ে গেছে, কিভাবে খাই ভাই, থাক পরে খাবো, আবার রেখে দিলাম। পরের দিন দেখলেন কি এগুলো গায়ে গড়টা আবার বেড়ে গেছে। আমি আপনাকে ফোন দিয়ে বললাম ভাই ব্যাংকগুলো খাইছিলেন, এগুলো তো খেতেই হবে। আপনারা ভাই কেমন কেমন করতেছেন, মানে আমি কিন্তু আপনাকে খাওয়াচ্ছি, আমি খাচ্ছি না। হ্যাঁ তো এগুলো খেতে হবে, খাইছিলেন? বলে হ্যাঁ ভাই খাচ্ছি খাচ্ছি। তখন আপনি চিন্তা করলেন এখন যদি ব্যাংকগুলোকে রেখে দিই এগুলো তো আরো বেড়ে যাবে, তখন তো খেতে অনেক কষ্ট হবে। তখন আপনি চিন্তা করলেন কোন ব্যাংকটা আগে খাওয়া যায়, 3টা ব্যাংক তো আছে। আচ্ছা ঠিক আছে, 3টা ব্যাংকের মধ্যে যেটা একটা কিউট ব্যাংক, ওটাকে আগে খেয়ে ফেলি। ইস করতেছেন কেন? ব্যাংক বলে কি সে মানুষ না? ইস করার কি আছে? অদ্ভুত। সবচেয়ে কিউট ব্যাংকটাকে আগে খেয়ে ফেলবো। ওরা আপনি করলেন কি কিউট ব্যাংকটাকে বলে খেয়ে ফেলেন কাটা কাটা। এরপর যেটা একটু কম কিউট ওটাকে খাইবেন। যেহেতু আপনি কিউট ব্যাংকটাকে আগে খেয়ে ফেলছেন, অতএব ওটার থেকে একটু কুৎসিত যে ব্যাংকটা, ওটাকে খেতে আপনার কষ্ট হবে, মনস্তাত্ত্বিকভাবে আপনার কষ্ট হবে, কারণ আপনাকে সুন্দর ব্যাংকটাকে খেয়ে ফেলছেন। আর সবচেয়ে কুৎসিত যে ব্যাংকটা, ওটা খেতে আপনার খবর হয়ে যাবে। আচ্ছা, যদি আপনি এমন করতেন প্রথম দিনে যদি সবচেয়ে কুৎসিত ব্যাংকটাকে আগে খেয়ে ফেলতেন, তাহলে বাকি দুটো কিউট ব্যাংকে খাওয়াটা আপনার জন্য সোজা হতো না, মনস্তাত্ত্বিকভাবে সোজা হতো না, সহজে খেতে পারতেন না, সময় কম লাগতো। আমরা যখন কোনো একটা কাজ ফেলে রাখি, কোনো একটা পড়া ফেলে রাখি, তখন কিন্তু পরের দিন কিন্তু পড়াটা কমে না, বেড়ে যায়। বেড়ে যায় না?
যত ফেলে রাখবো ততই বেড়ে যাবে। নাম্বার ওয়ান। নাম্বার টু, যখন আমার সামনে অনেকগুলো পড়া থাকবে পড়ার জন্য, তাহলে এই থিওরি অনুসারে আমরা কোন পড়াটা আগে করবো বলেন তো? কঠিনটা এবং বিরক্তিকরটা। যদি একবার শেষ করতে পারি পড়াটা, এরপর নিজেকে রিওয়ার্ড দিতে হবে। বলছিলাম আমরা রিওয়ার্ড দেওয়ার কথা, রিওয়ার্ড দিতে হবে। বিশ্বাস করেন, সহজ পড়াগুলো পড়তে নর্মালি যে সময়টা লাগে তার থেকে অর্ধেক সময় আপনি শেষ করতে পারবেন। এটা ফলো করে দেখতে পারেন টেকনিকটা। রিড দ্যাট পরেরটা।